সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের প্রতি তার দেশের পূর্ণ সংহতি ব্যক্ত করে জুনে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের প্রতি পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার ইসলামাবাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠকে জারদারি বলেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা উভয় দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইরান পাকিস্তান সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের গভীর বন্ধনে যুক্ত এবং দ্বিপাক্ষিক প্রতিনিধি দল বিনিময়ের সম্পর্ক উন্নয়নের ইতিবাচক লক্ষণ। জারদারি পাকিস্তানের সাম্প্রতিক বন্যার পর ইরানি রেড ক্রিসেন্টের মানবিক সহায়তার জন্য ইরানকে ধন্যবাদ জানান। পাশাপাশি কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে ইরানের নীতিগত অবস্থান এবং ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের অগ্রগতিকে স্বাগত জানান। তিনি প্রকল্পটিকে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি বলে উল্লেখ করেন। বৈঠকে লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের শুভেচ্ছা জারদারির কাছে পৌঁছে দেন। তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর সাহস ও সাফল্যের প্রশংসা করে বলেন, পাকিস্তানের বিজয়ই ইরানের বিজয়। লারিজানি বলেন, ইরানি প্রেসিডেন্টের পাকিস্তান সফরের পর পাকিস্তানি পণ্যকে অগ্রাধিকার ভিত্তিতে ইরানের বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করতে সহায়ক হবে। বৈঠকে উভয় পক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাস বিরোধী লড়াই নিয়েও আলোচনা করেন। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি জল ও স্থল উভয় স্থান থেকেই নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইংয়ের বরাতে জানানো হয়, এদিন পাকিস্তান নৌবাহিনী দেশীয়ভাবে তৈরি একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সমুদ্র এবং স্থল উভয় স্থানে নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এতে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এবং উন্নত কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ম্যানুভারিং সক্ষমতাও যুক্ত করা হয়েছে। পরীক্ষাটি প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ বলে উল্লেখ করেছে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও নেভিগেশন ব্যবস্থার সাহায্যে সহজেই শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম। ধারণা করা হচ্ছে, এটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এ ঘটনার মাত্র 2 মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ 4 এর সফল পরীক্ষা চালায় পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় পর্যাপ্ত চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের, বিশেষ করে নারী ও শিশুদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। মঙ্গলবার আঙ্কারায় নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দখলদার ইসরায়েলের গণহত্যার প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, এই সংঘাতে সবচেয়ে বেশি ভুগছেন নারী ও শিশুরা। নিহত শিশুর সংখ্যা 20,000-এরও বেশি। নিহতদের 2/3 নারী ও শিশু। এটি ভয়ার্ত এক পরিসংখ্যান। তিনি আরো বলেন, এই হত্যাযজ্ঞ সহ্য করা যায় না। এটি সংঘটিত হচ্ছে কারণ ইসরায়েলের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে। এরদোয়ান উল্লেখ করেন, গাজায় আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা আঘাত করেছে। সমস্যা সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘায়িত করছে উল্লেখ করে তুর্কির প্রেসিডেন্ট বলেন, আমাদের যার যার জায়গা থেকে ইসরায়েলি বর্বরতা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। Şu an bu salonda bulunan Gazze'li kardeşlerimiz biliyor. লেবানন এবং দেশটির প্রতিরোধ সংগ্রামের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছে ইয়েমেনের আনসার আল্লাহ সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ইসরায়েলের অব্যাহত হামলা ও টার্গেট কিলিংয়ের নিন্দা জানিয়ে বলেছে, এসব ঘটনা দখলদার শাসনের সামরিক ও রাজনৈতিক ব্যর্থতার প্রমাণ। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাইসাম আল তাবাতাবাই নিহত হওয়ার প্রেক্ষাপটে প্রকাশিত বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাবাতাবাই লেবাননকে রক্ষা এবং বৃহত্তর প্রতিরোধ অক্ষ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের ধারাবাহিক হত্যা এবং এ ধরনের সামরিক আগ্রাসন প্রমাণ করছে তারা যুদ্ধক্ষেত্রে দুর্বল এবং সামরিকভাবে উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয় কিছু আরব ও ইসলামী দেশের সরকারের সঙ্গে তেল আবিবের যোগসাজশের সমালোচনা করে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় উষ্মা প্রকাশ করে। নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে আনসারুল্লাহ সমর্থিত মন্ত্রণালয় জানায়, ইয়েমেন লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং প্রতিরোধ শক্তির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট ব্রিটিশ নাগরিক চৌধুরী মঈনুদ্দিনের দায়ের করা মানহানির মামলায় রয়্যাল কোর্ট অফ জাস্টিসে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার রয়্যাল কোর্ট অফ জাস্টিসের একটি বেঞ্চে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী উপস্থিত হয়ে প্রকাশ্য ক্ষমা চান এবং চৌধুরী মঈনুদ্দিনকে 2,25,000 পাউন্ড ক্ষতিপূরণ দিতে সম্মত হন, বাংলাদেশি মুদ্রায় যা 3,60,00,000 টাকার সমান। মামলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি নিজের নাগরিককে দেওয়া ব্রিটিশ সরকারের কোনো বিভাগের সর্বোচ্চ মানহানি ক্ষতিপূরণগুলোর একটি। 2019 সালে ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম শিরোনামের এক প্রতিবেদনে চৌধুরী মঈনুদ্দিনকে এক্সট্রিমিজম বা চরমপন্থার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করা হয়েছিল। এতে প্রমাণ হিসেবে 1971 সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশের তৎকালীন বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন প্রকাশের পরই চৌধুরী মঈনুদ্দিন ব্রিটিশ হোম সেক্রেটারির বিরুদ্ধে মানহানির মামলা করেন। তিনি দাবি করেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি কোনো প্রকার মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না এবং বাংলাদেশ কর্তৃপক্ষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দীর্ঘ 6 বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর 2024 সালের 20 জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট তার পক্ষে যুগান্তকারী সর্বসম্মত রায় দেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড রিড এর নেতৃত্বে 5 সদস্যের বিচারক প্যানেল ওই রায়ে মন্তব্য করেন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের চেয়েও গুরুতর অভিযোগ নিজের নাগরিকের বিরুদ্ধে কল্পনা করা কঠিন। যখন এই ধরনের অভিযোগ সরকারের পক্ষ থেকে তার নিজের নাগরিকের বিরুদ্ধে আনা হয়, তখন তা বিশেষভাবে গুরুতর। সুপ্রিম কোর্টের রায়ের ধারাবাহিকতায় মঙ্গলবার ব্রিটিশ সরকার আদালতকে জানায়, চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ হোম অফিস প্রকাশ করেছিল তা মিথ্যা ছিল। এরপর হোম অফিস অফার অফ অ্যামেন্ডস প্রদান করে তাদের ওয়েবসাইটে ক্ষমা প্রার্থনা করে। চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী অ্যাডাম টিউডর আদালতে বলেন, মানবজাতির সবচেয়ে জঘন্য অপরাধের মিথ্যা অভিযোগ দিয়ে তার মক্কেলকে তীব্র মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে। শুনানির পর মঈনুদ্দিন বলেন, সত্যের প্রভাব যে চিরস্থায়ী তা আবার প্রমাণিত হলো। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা থেকে কুখ্যাত ইসরায়েলি গুপ্তচর হিসেবে পরিচিতি পাওয়া জনাথন পোলার্ড দাবি করেছেন, ইসরায়েলের হয়ে কাজ করার অপরাধে যুক্তরাষ্ট্রে কারাবন্দী থাকার সময় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যৌন নির্যাতনটি ছিল তার কাজের প্রতিশোধমূলক শাস্তি। 80-র দশকে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইসরায়েলের কাছে সরবরাহের অভিযোগে পোলার্ডকে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 2015 সালে মুক্তি পেলেও ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের শেষ সময় পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে থাকতে হয়। দীর্ঘ ইসরায়েলি লবিংয়ের পর পূর্ণ মুক্তি পেয়ে তিনি যুক্তরাষ্ট্র ছাড়েন। পোলার্ড বলেন, বন্দিদশায় সংঘটিত যৌন নির্যাতনের বিষয়ে এবারই তিনি প্রথমবার প্রকাশ্যে কথা বললেন। অভিযুক্ত মার্কিন কর্মকর্তাদের তিনি দানব হিসেবে উল্লেখ করেন। সাক্ষাৎকারে তিনি CIA-কে ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক হাতিয়ার হিসেবে অভিযুক্ত করে দাবি করেন, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপস্থিতি বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নিয়েও মন্তব্য করেন পোলার্ড। তার মতে, যুদ্ধকালীন মার্কিন চাপের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতি স্বীকার করা উচিত নয়, কারণ তা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের ক্ষতি করবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এক পর্যায়ে গাজায় হামলার সময় ইসরায়েলি যুদ্ধবিমান ফিরিয়ে আনা হয়েছিল। তিনি মন্তব্য করেন, সেই সময় নেতানিয়াহুর ট্রাম্পের বিরোধিতায় দৃঢ় থাকা উচিত ছিল। তিনি আরও বলেন, পুরো যুদ্ধ জুড়ে নেতানিয়াহু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি অধিকৃত জেরুজালেমে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সঙ্গে তার বৈঠককে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জবাবে পোলার্ড জানান, বৈঠকে কোনো গোপন এজেন্ডা ছিল না। ইসরায়েলের নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে পোলার্ড জানান, তিনি নিজেও রাজনীতিতে প্রবেশের সম্ভাবনা বিবেচনা করছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মঙ্গলবার গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় এক ইসরায়েলি বন্দীর লাশ হস্তান্তর করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লাশটি গাজার মধ্যাঞ্চলে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। হামাস ও ইসলামিক জিহাদ আগেই জানিয়েছিল স্থানীয় সময়ে বিকেল 4টায় তারা চুক্তির শর্ত অনুযায়ী লাশ হস্তান্তর করবেন। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে ইসলামিক জিহাদের দেরিতে লাশ হস্তান্তর করা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন। আল জাজিরা আরবিকের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় আল-কুদস ব্রিগেডস জানায় তারা গাজার মধ্যাঞ্চলে দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অনুসন্ধান চালিয়ে অবশিষ্ট 3 ইসরায়েলি বন্দীর একজনের দেহাবশেষ উদ্ধার করেন। সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে আল মাগরাকা এলাকায় কয়েকদিন অনুসন্ধানের পর আমাদের যোদ্ধারা শত্রুপক্ষের 3 বন্দীর লাশের মধ্যে একটি উদ্ধার করতে সক্ষম হন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস এরই মধ্যে 20 জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং 28 জনের মধ্যে 27 জনের লাশ হস্তান্তর করেছে। তবে ইসরায়েলের দাবি, ফেরত পাওয়া লাশগুলোর একটি তাদের তালিকাভুক্ত বন্দীর সঙ্গে মেলেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।